দাদা, আপনার কণ্ঠের একটা বিশেষ বৈশিষ্ট্য, আবারও বলছি, আমি একজন সমজদার শ্রোতা। তো আপনার কণ্ঠে যেই জিনিসটা আছে, যেটা আমি তুলনা করতে চাই অনেকটাই আমাদের উপমহাদেশের কিশোর কুমারের সঙ্গে। কিশোর কুমার এমন একটা কণ্ঠ, ভীষণ বলিষ্ঠ কিন্তু ভীষণ মেলোডিয়াস। আপনার মধ্যে আমি সেই সাজুজ্যটা খুঁজে পাই। আপনি কি কখনো আপনাকে কোনো এইরকম কোনো শিল্পীর সঙ্গে নিজেকে অবস্থানগতভাবে ভেবেছেন? আসলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ফ্যামিলিতে বাবার কণ্ঠ বা মার কণ্ঠের স্কেল কিন্তু ছেলেদের হয়ে যায়। এটা সবসময় কি বলবো, যে সাথে থাকলে যা হয়, যেমন ধরেন যে যেমন আমার ছেলেকে আমি যদি ডাকি, নিবিড় তুমি কই, ছেলেও কিন্তু সেম টোনে উত্তর দিবে যে বাবা আমি এখানে। এই যে টোন অ্যান্ড টোনাল ক্যারেক্টারটা হয়ে যায়। তো একটি মানুষের, আমি ইন্সপায়ার্ড বাই মান্না দে এন্ড কিশোর কুমার। আমি সবসময় আমার তারুণ্য, আমার কৈশোর, আমার মিউজিক লাইফে ওনারাই ছিল আদর্শ। তো কিছু কিছু প্রচ্ছায়া হয়তো পড়তে পারে, হ্যাঁ, তো সেটা আমি বলবো না ওইসব গুণী মানুষের সাথে আমাকে তুলনা করা। আমি নিজেই ক্ষমা চাচ্ছি, কিন্তু তাদের যদি এক আনাও পেয়ে থাকি সেটা আমার জন্য বড় প্রাপ্তি। আমি এখানে ব্যাপারটা ঠিক তুলনা করিনি, আমি একটু কনফিউশন দূর করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে কিশোর কুমারের যেই বলিষ্ঠতা এবং মেলোডির যে সমন্বয়, আমি বলছি না যে একটা মানুষের গান শুনতে শুনতে ভালোবাসতে বাসতে একটা অদৃশ্য ছায়া হয়তো পড়তেও পারে। আপনি যখন 82 সালে শিউলিমালা অনুষ্ঠানে প্রথম ডাক পেলেন এবং গান করলেন, কটা গান করেছেন আমার স্মৃতিতে তেমন নেই, তবে 4টা গানের কথা আমি এই মুহূর্তে মনে করতে পারি। চতুর্দোলাতে চড়ে দেখোই বধূ যায়, এই একটা গান। যাই হোক, এই গানগুলোর পরেই কিন্তু আপনি সাড়া ফেলে দিয়েছেন এবং আমি দেখেছি যে বাংলাদেশের অনেক বিদগ্ধ মানুষ, গুণী মানুষ, যারা পরম শ্রদ্ধেয়, তারা আপনার সঙ্গে যেই প্রাণ ভরে মন্তব্য করেছেন। আমি সর্বশেষ দেখলাম আমাদের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আপনার নামের সঙ্গে মিল রেখে বললেন যে আমি আশা করছি বিশ্ব জয় করবে। আপনি তো এক অর্থে বিশ্ব জয় করেছেন, কারণ আমার মনে হয় আপনি বহু দেশে গান করেছেন এবং বাঙালি যেখানে আছে সেখানেই আপনার ভক্ত আছে। আপনি এই বিষয়টাতে আপনার মধ্যে আরও এক ধরনের দায়বদ্ধতা কাজ করে না? আপনি আরও প্রেশার বোধ করেন না? দেখেন, আমরা বাংলা গানকে উচিত ছিল আরও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সেটাও বড় ব্যাপার না। আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের প্রচেষ্টা বা বাংলা ভাষাকে ভিন্ন ভাষীদের কাছে সেটাকে সাবটাইটেল করে তুলে ধরার দায়িত্ববোধটুকু, বা আমরা অনলাইন অ্যাক্টিভিটিসগুলো কম ছিল, আমরা অনেক পরে এসেছি। সো আমাদের বাংলা ভাষাটা শুধু বাংলাদেশিদের কাছে সীমাবদ্ধ। আমরা চেষ্টা করেছি এক প্রজন্ম বাংলাদেশিদের কাছে পৌঁছাতে, বাংলাদেশিদের প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাতে, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আজকের প্রজন্ম আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন ভাষীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তাদের নেওয়া উচিত। আমি একা দায়িত্ব নিয়ে প্রজন্মের পর প্রজন্ম বা একটা অধ্যায়ের পর একটা অধ্যায় একটা মানুষের পক্ষে, হ্যাঁ, যদি 2-3 জন্ম হতো আমি হয়তো আপনাকে কথা দিতে পারতাম, একটা রিলে রেসের মতো। যাই হোক, আমরা এবার একটু আপনাকে ছোট করে প্রশ্ন, ছোট উত্তর কিছু চাই। আপনি আপনার ব্লাড রিলেটেড, মানে আপনার পারিবারিক সদস্যরা ছাড়া আপনার একজন প্রিয় ব্যক্তির নাম বলুন। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অনেক বেশি প্রিয়। সেরকম একজন প্রিয় ব্যক্তি? আমি একজনকে বললে অন্যরা হয়তো কষ্ট পেতে পারে, সেটা আমার মধ্যেই থাক। আচ্ছা, সবার মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, পরিবারের বাইরে প্রিয় মানুষ থাকতেই পারে। আচ্ছা, এই জন্য আমি সাবধানতার সঙ্গেই এবার পরের প্রশ্ন করব। আপনার দেশের কাউকে বলার দরকার নেই, আমি জানি এটার নেতিবাচক দিকটা, কিন্তু আপনি যেহেতু শিল্পী, কণ্ঠশিল্পী, নিশ্চয়ই আপনারও কোনো না কোনো শিল্পীর প্রতি আপনার ফ্যাসিনেশন আছে। তো আমাদের উপমহাদেশে কোন পুরুষ শিল্পীর গান আপনার বেশি ভালো লাগে এবং কেন? বিশেষভাবে আমি এক যদি বলেন সেটা মান্না দে, 2 যদি বলেন কিশোর কুমার, 3 যদি বলেন মান্না দে,
চার যদি বলেন কিশোর কুমার। আচ্ছা, তারপরে আছে মেরি হাসান, অনেক শিল্পী আছেন, কিন্তু কিছু বিষয় আছে কি, কিছু আর্টিস্টের গায়কের মধ্যে মানে শুধু গায়ক না বা কোনো শিল্পী না, তারা একটা প্রতিষ্ঠান। রাইট। এখনও অনেকে জানে না, যেগুলো দিনে দিনে জানছি এবং দিনে দিনে আড়ষ্ট হচ্ছে। আগে গান গাইতাম, মাইক্রোফোনের সামনে গেলে আমার এমনও দিন আছে যে আমি 1 ঘন্টায় 4টা গানও গিয়েছি। এখন 1 ঘন্টায় 1টা গান গাইতে আমার মনে হয় সময় কম, কারণ যত দিন যাচ্ছে তত পরিণত বুঝছি। হচ্ছেন। পরিণত কিনা জানি না, কিন্তু আমি অনেক কিছুই শিখছি যে একটা গানের কথা অনুযায়ী ইমোশন, থ্রোয়িং, ব্রেথ কন্ট্রোল, অনেকগুলো বিষয় আছে। একটা ওয়ার্ডকে আপনি কণ্ঠ থেকেও করতে পারবেন, সেটার ব্যালেন্সটা নিজে, যে একটি ইমোশনকে আপনি পেট থেকে থ্রো করা, বুক থেকে, কণ্ঠ থেকে, তালু থেকে, এগুলো যত জানছি তত বেশি আড়ষ্ট হচ্ছে। তো শুধু গান গাওয়া না, গান হচ্ছে কথার সাথে সুরের অভিনয়, অবশ্যই কণ্ঠের অভিনয়, ইমোশনের অভিনয়। এবং ভেতর থেকে আসতে হবে এটা সেই সুরে গাইলাম, অনেকে অনেক পারফেক্টলি সুরে গায়, অনেকে গাচ্ছে একটা লেভেলে গাচ্ছে, কিন্তু বাট অনেক গান হৃদয় একটা ছুঁয়ে যায়। গানের মধ্যে নাটকীয়তা থাকতে হবে। সেই নাটকটাকে আপনি কি দিয়ে করবেন? আপনি তার অভিনয় আসতে পারছেন, আপনার কণ্ঠ দিয়ে করতে হবে, এক্স্যাক্টলি। কথার সাথে অভিনয়। এই অভিনয়টা আপনি করতে গেলে যে মানুষটা শুনছে সে চোখ বন্ধ করে যাতে ফিল করতে পারে যে আমার তুমি ছাড়া কেউ নেই, আর সেটা কি হওয়া উচিত। আপনি কবিতা যখন পড়েন তখন তো নিশ্চয়ই সে অভিব্যক্তিটা আসতে কথা হবে। অনুযায়ী হইতে হবে। অবশ্যই। আমি বললাম তো আমার তুমি ছাড়া কেউ নাই, প্রাণও লাগলো না। রাইট। সেই জন্য তো পড়া এবং আবৃত্তি যেমন দুটো আর আলাদা যে কোনো মাধ্যম। জিনিস, আপনার প্রেমিকাকে আপনি বললেন আমি তোমার ভালোবাসি, তো জীবনে ভালোবাসবে না, এত এত রুক্ষ কেন মানুষটা? সত্যি তাই। আপনাকে অ্যাপ্রোচটা সেভাবে করতে হবে সত্যি তাই। যাতে আপনার অপর পক্ষ আপনার অ্যাপ্রোচটা তার প্রাণে লাগে। আচ্ছা দাদা, ওই শচীন দেব বর্মন আমাদের এখানে, উনি কুমিল্লার মানুষ এবং একটু পাহাড়ি অঞ্চলে, কিন্তু ওনার মধ্যে ফোক গানের কথা উনি ওনার হিন্দি ছবিতেও সুরে প্রয়োগ করেছেন, এবং ফোকের প্রতি ওনার একটা বিশেষ দুর্বলতা ছিল। আপনিও সীতাকুণ্ড তো পাহাড়ি অঞ্চল, আপনি একদিকে পাহাড়, অন্যদিকে কর্ণফুলী বয়ে গেছে। আপনি কি বঙ্গোপসাগর, আপনার গানের মধ্যে সেই পাহাড়ি? আমার গানের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আপনি পাহাড়ি ঢং পাবেন। পাহাড়ি, আমি জানি না এটা আমার মনের অজান্তে কিনা, বা যেহেতু প্রকৃতি কিন্তু আপনাকে অনেক কিছু শেখায় এবং শেখায় না, একটা প্রভাব পড়ে, প্রভাবিত করে। অবশ্যই স্বাভাবিকভাবে। অবশ্যই। আপনি দেখবেন যে এখানকার বড় বড় ব্যান্ডরা যখন অ্যালবাম করতে যেত তখন হয়তো এমন একটা জায়গায় চলে যেত, একটা দ্বীপে গিয়ে তারা সৃষ্টি করতো, কারণ এনভায়রনমেন্টাল ব্যাপারটা বা ল্যান্ডস্কেপ আপনাকে তাড়িত করে, কিন্তু আপনার চিন্তাধারাকে প্রভাবিত করে। যেহেতু আমি পাহাড় এবং সমুদ্রের মাঝখানে বড় হয়েছি, আর ফোকটা আমাকে বেশি টানে, ফোক এবং ঝুমুর তালটা, যেটা হচ্ছে পাহাড়ি বেসিক তাল। তবে আপনি আপনার গানগুলোর মধ্যে ফোক এবং আধুনিকের একটা চমৎকার সমন্বয় আমরা পাই। ফোকের আমার আসলে শিল্পী না হলেও আমার প্রথম যখন মিউজিক ভালো লাগা, আমাকে কিন্তু আমি রিদমিস্ট হওয়ার খুব স্বপ্ন দেখতাম, এবং আমার গানের মধ্যে তালের ভেরিয়েশন পাবেন প্রচুর। আমি কখনো সাম্বা করেছি, কখনো র্যাগে করেছি, কখনো ল্যাটিন করেছি, স্প্যানিশ করেছি। সো আমি ডিফারেন্ট টাইপের পাহাড়ি ঢঙের করেছি। পাহাড়ের মধ্যে অনেক অনেক রকমের ভ্যারাইটি কাজ করেছি আমি। সো আমি যখন অ্যালবাম করেছি আমার 12টা গান 12টা ছন্দে হতো, কোনোটা দাদা, কোনোটা কারবা, কোনোটা ঝুমুর। আমি সবসময় রিদম ভেরিয়েশনটা আমাকে খুব টানে। হ্যাঁ, আমি কোনোদিন আমার যতদিন পর্যন্ত অ্যালবাম ছিল, কোনো অ্যালবামে আপনি এই 12টা গানে 12টা ছন্দ এক ছিল না, বা একটার সাথে দুটো গানও পাবেন না। 12টা গান 12টা ছন্দে করার চেষ্টা করে। সো রিদমটা আমাকে অনেক বেশি প্রভাবিত করে। একজন অনেক কিছু মিলিয়েই আপনার আজকের এই অবস্থান এবং জানি এই না। অবস্থান ধরে রাখা। কি এর অবস্থান? পেছনে আমরা যারা শ্রোতা, আমরাও যদি একটু অ্যানালাইসিস করি দেখতে পাবো, যদি প্রশ্ন করি কেন কুমার বিশ্বজিৎ আজও সতেজ, আজও মানুষের কাছে সমান জনপ্রিয়, তার পেছনে অবশ্যই অনেক কারণ আছে।
আচ্ছা যাই হোক, দাদা, এটা, এবার অবশ্যই- আসি, আপনি কি চট্টগ্রামের ভাষায় কখনো গান গেয়েছেন? আমি শুনিনি। গেয়েছি। গেছেন বাইরে মঞ্চে কিংবা কোনো মঞ্চে মাঝে মধ্যে গাইতে হয়, কারণ আমি এখন তো আর কোনো আঞ্চলিক অঞ্চলের না। সীমাবদ্ধ শিল্পী নন আপনি। একটা আয়োজনে যদি আমি গিয়ে শুধু চিটাগংকে প্রেফারেন্স দিই, তো বাকি ডিস্ট্রিক্টের লোকেরা তো আহত হবে। তা তো অবশ্যই। চিটাগনিয়ান হিসাবে চিটাগনের গান করেছি আমি। সেটা ছিল নকিব খান, আপনি পুতুলের মতো যার সৃষ্টি সুর করা, ওনার দাদার লেখা গান, উনি সাতকানিয়া অঞ্চলের, ওনার দাদা মানে গ্র্যান্ডফাদার? গ্র্যান্ডফাদারের ও মাই লেখা। গড। খুব সম্ভবত নকিব ভাই সুর করা। ওটা ছিল সাতকানিয়া অঞ্চলের গান। ওটা ছিল সাতকানিয়া তু নোয়া বয়ানি আল্লাহর বড় হইল্লাই। আপনি তো খুব চমৎকার কথা বলেন, কি এটার অর্থ কি? সাতকানিয়া থেকে আলীর বাপের ছেলে খলিলের জন্য বউ আনা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এই বিয়ের অনুষ্ঠানের দর্শকরা আসতেছে, যারা হয়তো বলছে কেউ হদ্দে কত সুন্দর বাঁশির মতো না, কেউ হয়তো টোট্টি নসুল মাজদ্দার 3 ফাঁক, মানে কেউ বলছে বাঁশির মতো না, কেউ বলছে টোটটা ওচা মাঝখানের দাঁতটা ফাঁক। জাস্ট একটা বউয়ের বর্ণনা। এবং টোটাল বিয়ে বাড়ি। এটা অনলাইনে ভিডিওতেও পাবেন, একটা ভিডিও সহ আছে। ও আচ্ছা, এটা একটা নতুন আবিষ্কার আমাদের সবার জন্য, আমার জন্য তো বটেই। আপনার এখনো এমন কোনো স্বপ্ন আছে যে আপনি কারোর সঙ্গে ডুয়েট গাইতে চান কিন্তু হয়ে ওঠেনি এখনো, এমন কোনো শিল্পী? আশা ভোসলের সাথে একটা ইচ্ছা ছিল, সেটা হয়েছে। হ্যাঁ, লতাজির সাথে গাওয়ার একটা স্বপ্ন ছিল, সেটা তার হলো না। স্বপ্ন তো অনেক থাকে, কিছু কিছু স্বপ্ন কাছে এসব চলে গেছে, সেগুলো নাই বললাম। একেবারে দরজা বন্ধ এসে চলে গেছে, যেমন আমি এটা বলি, আর ডি বর্মনের সুরে কাজ করার জাস্ট 1 সপ্তাহ আগেই আমি কনফার্ম যাওয়ার কথা, ধরেন 1 সপ্তাহ আগেই মারা গেলেন। তো এই ধরনের ইন্ডিয়াতেও বড় বড় অফার পেয়েছি কাজ করার, সেগুলো হয়তো কোনো না কোনো কারণে যাওয়া হয় নাই। স্বপ্ন অনেক থাকে, স্বপ্ন পূরণের কাছাকাছি গিয়ে স্বপ্ন থেকে বিচ্যুত হয়েছে। কিছু স্বপ্ন থাকা ভালো, সবসময় স্বপ্নই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন দাদা, একটাই স্বপ্ন আছে যে বাংলা গানকে যতদিন বেঁচে থাকি, যেটা আপনি প্রথমে বললেন, আমাদের একটা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ ভিন্ন ভাষাভাষীদের কাছে যদি আমাদের কালচারটাকে আরও বেশি পরিচিত পরিচিত করা যায়। রাইট। এইবার একেবারেই একটু ভিন্ন একটা প্রশ্ন। ধরুন আজকে আপনি টেলিফোনে খবর পেলেন যে আমাদের বিশ্বে বিখ্যাত সঙ্গীতজ্ঞ A.R. রহমান আপনাকে একটা গান গাওয়ার জন্য ডেকেছে। কালকে তার রেকর্ডিং চেন্নাইতে। আর এদিকে আমাদের ব্রিটেনের রাজা চার্লস আপনাকে একটা বিশেষ সম্মাননা দেওয়ার জন্য রাজপ্রাসাদে ডেকেছে। আপনি কোন অফারটা গ্রহণ করবেন? আমি অবশ্যই এই ধরনের কী বলবো, যে কাল্পনিক বিষয়ে নিজে কখনো চিন্তাও করি না, আর আসলে ভালো লাগবে, কারণ এটা আসার কথাও না। সুতরাং আমি অল্পতেই খুশি। আমার দেশের মানুষ আমার গান ভালোবাসে, আমার দেশের যারা কাজ করছে সঙ্গীত পরিচালক, তাদের কাজ করে আমি অনেক অনেক হ্যাপি। হলে খারাপ কি, মিউজিকের কোনো ব্যারিয়ার নেই, আর না হলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, খুব খুব ভালো উত্তর দিয়েছেন আপনি। আর আপনার এমনি আপনি তো একাধারে কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং সুরকার এবং গীতিকার, এতগুলো বিষয় আপনি এককভাবে সামলে নিচ্ছেন। এই ব্যাপারে গান তো গাইলেন, তার সঙ্গে এখন কি সুর নিয়ে আরও আপনার আগামী দিনে পথ চলার কি পরিকল্পনা? আমার শখে কাজ করা, সুরকার হওয়ার আমার কখনো ইচ্ছে ছিল না। আমার অনেক গান হিট গান আছে যারা আমি অন্য মিউজিক ডাইরেক্টর নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো প্রকাশ করতে চাই না। হ্যাঁ, কাজ করতে গিয়ে শ্যুটটা বেসিক্যালি আমিই করলাম। তো ওনার আন্ডারে যখন কাজ করছি, তো আমার নাম দেওয়ার তো দরকার নেই, বা ওনার কথা ছিল কাজ করার, ওনার থেকে হয়তো লেখা নিয়েছি। ওনার সুর করারও কথা ছিল, উনি পারেন না, আমি সুর করে দিয়েছি, ওনার নামে দিয়েছি। সুরকারও আমার কোনো শখই ছিল না। তবে সুরগুলো করি, হয় না যে আমি মাঝে মধ্যে মনের ভিতরে তাড়না থাকে, এই ধরনের সুরটা আমি পাচ্ছি না, সেই থেকেই নিজে কিছু টুকটাক সুর করেছি।